শেষ রাতের দিকে খুব খারাপ একটা স্বপ্ন দেখে শুভ্রর ঘুম ভেঙে যায়। পুরো শরীর ঘেমে ভিজে গেছে শুভ্রর। পরীর দিকে তাকিয়ে দেখে ও গভীর ঘুমে মগ্ন। কাল ভালোই ভালো বাসায় গিয়ে পরীকে পেলেই হয়। আর ঘুমালো না শুভ্র। এভাবে কিছুক্ষণ কেটে যেতেই ফজরের আজানের সুর কানে ভেসে উঠল। তার কিছুক্ষণ পর শুভ্র পরীকে কয়েকটা ডাক দিতেই পরী চোখ মেলে পিট পিট করে শুভ্রের দিকে তাকিয়ে থাকে। পরী, যাও, গোসল দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ো। আর হ্যাঁ, ভুলভাল ডিসিশন নেবে না কিন্তু, বলেই কয়েকটা কিস করলো শুভ্র পরীকে। আমি ঘুমে ঢুল ঢুল চোখে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। পরী ওয়াশরুমে চলে গেলে শুভ্র লাইনটা কেটে দিয়ে উঠে পড়ল। সকালটা কেটে গেল এইভাবেই। দুপুরে আমরা সবাই খাইতে বসেছি, এমন সময় কৌশিকদা বলে উঠল, মা, আজকের রান্নাটা গতকালের তুলনায় একটু খারাপ হয়েছে। সাথে অর্পিতাও যোগ দিল। বিমলা বলল, এই প্রতিদিন কি রান্না ভালো হয়? এতে ঢোল পিটিয়ে বলার কি আছে তোদের? কেন দিদুন, যেদিন ভালো হবে সেদিন প্রশংসা করতে কিন্তু আমি কার্পণ্য করি নাকি? কৌশিক বলে উঠল, এই তোদের এত পাকামো কথা বলতে হবে না। তোরা একদিন রান্না করে আমাকে খাওয়াস, তারপর বড় বড় কথা বলতে আসিস। মা বলে উঠল। আমি মার দিকে তাকিয়ে দেখি উনি অন্যমনস্কভাবে কথা বলছেন। তার মানে উনি হয়তো কষ্ট পেয়েছেন। অনিতা শুভ্রটাকে খুব মিস করছে। শুভ্র হলে কোনোদিন অন্তত তার মায়ের রান্নার ভুল আজ অবধি ভুল ধরেনি। সবাই ভালো মন্দ খাচ্ছে, আর আমার ছেলেটা যে কি খাচ্ছে। তবে অনিতা একটু খুশি, কারণ আজ শুভ্র আসবে সন্ধ্যার দিকে। শুভ্র কল করে আসার কথাটি বলেছিল। আমি খাবার খেয়ে চলে আসলাম আমার রুমে। কয়েকটা ভিডিও করলাম আমার এবং ল্যাপটপে সেভ করে রাখলাম, দেন শুয়ে পড়লাম। বিকেলের দিকে শুভ্রর ফোনে ঘুম ভেঙে গেল আমার। আমি রিসিভ করে সালাম দিয়ে বললাম, কেমন আছো শুভ্র? সালাম নিয়ে বলল, পরি, তোমার জন্য সারপ্রাইজ আছে সোনা। কি সারপ্রাইজ? বলেই একটা কিস করলাম শুভ্রকে। আর ৪৫ মিনিট পর বাসায় আসছি। আমি রাস্তায়। কি, তুমি বাসায় আসছো? আমাকে কেন বলনি? বলেই ধরপড় করে উঠে বসলাম। কেন, আমি আসাতে তুমি খুশি নাও পরি? শুভ্র, আমাকে কখনো ভুলে যেও না প্লিজ, বলেই ফোন কেটে দিলাম। আমার প্রেগনেন্সি রিপোর্ট ল্যাপটপের নিচে রেখে একটা ব্যাগ আর ফোন নিয়ে মার রুমের দিকে গেলাম। শুভ্র অত্যন্ত মেধাসম্পন্ন একটা ছেলে, তাই বুঝতে পারলো পরি কিছু একটা করতে যাচ্ছে। কাল থেকে সব কিছু পরিবর্তন পরির মাঝে দেখেছে, তাই শুভ্র আজ বাসায় ব্যাক করছে। শুভ্র সিটে একটা হাত দিয়ে বাড়ি দিয়ে বলল, এত বড় ভুল আমি কিভাবে করলাম? ওকে কেন কল দিতে গেলাম? এতটা রিস্ক হতো না বলেই ওর মাকে কল দিল। পরি অনিতার রুমে গিয়ে বলল, মা, আমি একটু আসছি, বাইরে যাচ্ছি। এদিকে শুভ্রর কল বাজছে। অনিতা সেদিকে তাকাতেই পরি জলদি সিঁড়ি দিয়ে নামতে লাগলো। পরি, আসতে যাও, পড়ে যাবে তো। অনিতা বলে উঠল, মা, শুভ্র হয়তো আপনাকে কল দিছে, রিসিভ করুন বলেই খালি পায়ে আধা দৌড়ে বাসা থেকে বের হলাম। এখন দারোয়ান ম্যানেজ। দারোয়ানের কাছে গিয়ে বললাম, শুভ্র আসছে চাচা, আমি একটু রাস্তায় দাঁড়িয়ে আছি বলেই বের হলাম। যেহেতু মেন রাস্তায় বাসা আমাদের, তাই ট্যাক্সি পেতে দেরি হলো না। আমি ট্যাক্সি দাঁড়াতে বললাম, মামা চলেন ট্যাক্সি ব্যাক করুন, কারণ এই রাস্তা দিয়ে শুভ্র আসছে, ও আমাকে ধরে ফেলবে। না ম্যাম, গাড়ি ব্যাক করব না বলি ট্যাক্সি নিয়ে যেতেই বললাম 3 ডবল ভাড়া দিব বলি 1000 টাকা তাকে দিয়ে উঠে পড়লাম। উনিও টাকার জন্য ট্যাক্সি ব্যাক করলো। 2বার কল বাজতেই অনিতা শুভ্রের কল রিসিভ করে বলল, কোথায় তুই এখন? মা, পরি কই? কেন? একটু বাইরে গেল, বলল একটু পর আসছে। মা, আমার মন বলছে পরি বাসায় ফেরার জন্য বাসা থেকে বের হয়নি। জলদি তুমি ওকে আটকাও প্লিজ মা, জলদি করো, ও বেশি দূর যেতে পারেনি। অনিতা শুভ্রের কথা শুনে অবাক হয়ে গেল। কি বলছিস শুভ্র? মেয়েটা আমাকে বলে গেল কিছুক্ষণ পরে চলে আসবে। না না মা, তুমি বোঝার চেষ্টা করো, ও আর ফিরবে না, তুমি জলদি যাও। অনিতা এবার নিচে দৌড়ে নেমে এসে বাইরে চলে গেল। অনিতা দৌড়ানো দেখে পলা আর বিমলাও অনিতার পিছে গেল। কি এমন হলো যে অনিতা ওভাবে দৌড়ালো? অনিতা একদম রাস্তায় বের হয়ে দেখে পরি নাই। এতটুকু সময়ের মধ্যে গেল কোথায়? ভেতরে এসে দারোয়ানকে বলল, পরিমল, পরি কই? আগে মা, দিদি তো চলে গেল শুভ্র বাবা আসবে বলে। অনিতা বাসায় এসে আবার শুভ্রকে কল দিয়ে বলল, শুভ্র, পরি তো নাই। কি বলেছিস ওকে যে মেয়েটা এভাবে চলে গেল? নিশ্চয়ই কিছু বলেছিস মেয়েটাকে। ভালো মেয়ে দুপুরে সবার সাথে খেলো আর এখন নেই, বোকা বানাচ্ছিস আমাকে। মা, কথা বলার সময় নেই, জলদি আকাশকে বলো বাইরের গেটে সিসি ক্যামেরা চেক করতে। পরি কোন দিকে গেছে ওটা দেখে বোঝা যাবে। জলদি করো মা। কি হয়েছে বৌমা, এভাবে দৌড়াচ্ছ কেন? বিমলা বলে উঠল। মা, সব শেষ বলেই অনিতা আকাশের কাছে গিয়ে বলল, আকাশ, বাইরে সিসি ক্যামেরা চেক করতো। ওকে ম্যাম বলেই সিসি ক্যামেরা চেক করে অনিতাকে দেখালো। অনিতা দেখলো পরি অপোজিট দিকে একটা ট্যাক্সি নিয়ে চলে যায় জলদি। পায়ে জুতা অবধি নাই মেয়েটার। অনিতা শুভ্রকে কল করে সব বলল। ওকে মা, আমি 20 মিনিটের মধ্যে আসছি।
অনিতা রাস্তায় এসে দাঁড়িয়ে আছে শুভ্রর জন্য। প্রায় 25 মিনিট পর শুভ্রের গাড়ি অনিতার সামনে দিয়ে চলে গেল। শুভ্র শুধু গ্লাস খুলে হাত ইশারা করে দেখালো। অনিতার চোখ ছলছল করে উঠল। এই তো বেশ দিব্যি ছিল মেয়েটা, কিন্তু কেন এমন করলো? ভয় আর কষ্ট নিয়ে ট্যাক্সিতে বসে আছি। আমি শুভ্রকে কখনো মুখ দেখাতে পারবো না, কিন্তু কই যাব সেটাও জানি না। কিন্তু বাসায় আর ফিরবো না। ম্যাম, আপনি কই যাবেন? কিছু তো বললেন না। চলেন, আমি দেখছি বলে সামনের দিকে তাকিয়ে আছি। শুভ্র ভেবে পায় না কি হলো যে এত বড় ডিসিশন নিল পরি। ওকে আজ পেলে ওর ভীমরতি যদি না ছুটেছি, কত কষ্ট দিবে আমাকে। ও জানে না পরীক্ষা ছাড়া শুভ্র থাকতে পারবে না। ট্যাক্সি অনেক দূর চলে আসছে, তাই বললাম, মামা এখানে থামান। এখানে আপনি আসতে চাইছিলেন? জায়গাটা অনেক খারাপ ম্যাম। আপনি সুন্দরী মেয়ে মানুষ, এখানে থাকা রিস্ক ম্যাম আপনার জন্য। তারপর সন্ধ্যা নেমে আসছে। চিন্তা করেন না, আমার এখানে আত্মীয় আছে, আমি সেখানেই যাব বলে ট্যাক্সি থেকে নামলাম। ট্যাক্সি ড্রাইভারও আর কিছু না বলে চলে গেল। আমিও রাস্তা থেকে নেমে অজানা পথে হাঁটতে লাগলাম। একটু পর হয়তো মাগরিবের আজান দিবে। বাসার সবার কানে কথাটা গেছে, পরি বাসা থেকে চলে গেছে। নিতাই সেন চুপ করে সোফায় বসে আছে, পাশে বিমলা আছে। কৌশিক আর অনিল বাসায় এখনও আসেনি। এমন একটা কাণ্ড করবে পরি, কেউ কল্পনা তো ভাবতে পারেনি। শুভ্র পাগলের মতো খুঁজেই চলছে, কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছে না পরির। যে নিজ ইচ্ছায় চলে যায় তাকে কই থেকে খুঁজবে শুভ্র? আমি সোজাই চলে যাচ্ছি। এমন সময় মাগরিবের আজান দিল। কই যাব বলতেই সামনে গাছের একটা বেদি পেলাম। সেখানে বসে আল্লাহকে ডাকতে লাগলাম, একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। নূরজাহান মানুষের বাসায় কাজ করে, কাজ শেষে বাড়ি ফিরছিল। এমন সময় গাছের নিচে একটা মেয়েকে দেখে ভয় পেয়ে গেল। এই ভর সন্ধ্যায় ভুটটুত বসে নাই তো? কিন্তু ওই পথ দিয়ে যেতে হবে, তাই ধীরে ধীরে কাছে গেল মেয়েটির। দেখলো মেয়েটি কাছে বসে থেকে। এ মেয়ে, কে তুমি? অনেক আশার আলো দেখতে পেলাম মহিলাকে দেখে। আমাকে এক রাত থাকার ব্যবস্থা করে দিবেন? আমি প্রেগনেন্ট। ভোর সন্ধ্যায় এভাবে থাকলে আমার ক্ষতি হতে পারে বলেই মহিলার দিকে তাকালাম। নূরজাহান আগাগোড়া পরীকে ভালো করে দেখিয়ে বলল, দেখে মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। তো এখানে কি করছো? পায়ে জুতাও দেখছি না। বাসা থেকে রাগবাগ করে চলে আসেনি তো? ওনার কথা শুনে চুপ করে গেলাম। পরীকে চুপ করে থাকা দেখে নূরজাহান বলে উঠল, দেখো, আমি যেখানে থাকি তুমি হয়তো থাকতে পারবে না, কারণ আমি নিতান্ত গরিব মানুষ। নিন্দা করতে পারো আমাকে। এবার আমি তার কাছে এসে বললাম, আমাকে যেখানে নিয়ে যাবেন যান, তবু এখান থেকে নিয়ে যান দয়া করে। নূরজাহান পরীকে নিয়ে তার বাড়িতে আসলো। মাটির একটা ঘর, তার ভিতর একটা চৌকি, কিছু আসবাবপত্র। তবুও নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম, এটাই অনেক পরি। মন শান্ত করে এখানেই থাকতে হবে। নূরজাহান পরীকে টিউবওয়েলে পাড়ে এনে বলল, তুমি হাত চোখ মুখ ধোও, আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। আমি ফ্রেশ হয়ে এসে সব আসর আর মাগরিবের কাজা নামাজ আদায় করে বসে রইলাম। নূরজাহানের বয়স 50 বছর। ছেলে মেয়ের উপর বোঝা হতে চায় না বলে এখানে এসে একা থাকে। পরীকে পেয়ে তার অনেকটা সুবিধা হলো। খালাম্মা, আমাকে যেভাবে রাখবেন সেইভাবেই থাকবো। আমি অনেক অসহায় খালাম্মা। দেখো বাবা, আমি তো মানুষের বাসায় কাজ করি, সকালে যাই সন্ধ্যায় ফিরি। এই সময়টা খুব সাবধানে থেকো। আশেপাশের মানুষ খুব খারাপ, যত কম বের হবা ততই তোমার জন্য ভালো। বাকিটা আমি সামলে নিতে পারবো। খালা বলে যখন ডেকেইছ, তোমাকে আমি ফেলে দিই কেমনে? শুভ্র রাত 9টার দিকে বাসায় ক্লান্ত হয়ে ফিরে আসলো। পুরোটা দিন ধকলে ওর অবস্থা বেশ খারাপ। অনিতা শুভ্রকে দেখে স্তব্ধ হয়ে গেল। 18 দিন পর বাসায় ফিরছে ছেলেটা, আর তার এই হাল। শুভ্র রুমে এসে দরজাটা বন্ধ করে দেখে গত রাতের শার্ট ওভাবেই খাটের উপর পড়ে আছে। শুভ্র কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ঝটপট করে সব শার্ট ওয়ার্ডরোবের ভিতর ঢুকিয়ে রেখে খাটের দিকে তাকিয়ে দেখে ল্যাপটপের নিচে কিছু কাগজ। সেটা হাতে নিয়ে শুভ্র রিপোর্ট দেখে ফ্লোরে বসে পড়ল। পরি প্রেগন্যান্ট? শুভ্রর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। শুভ্রকে কথাটা না জানিয়ে কত বড় ভুল করেছে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। অনিতা দরজা খুলে এসে বলল, শুভ্র, তুই মেয়েটাকে কিছু বলছিস না? তাছাড়া এত বড় ডিসিশন পরি কখনো নিত না। তোর আসার জন্য কষ্টে ও চলে গেছে। মা, আমি ওকে কিছু বলিনি বলে রিপোর্টটা অনিতাকে দিল শুভ্র। অনিতা রিপোর্ট দেখে সম্পূর্ণ চুপ হয়ে গেল। শুভ্রর পাশে বসে বলল, ও এই অবস্থায় কই গেল পরি? জানি না মা, ও আমার কথা একবারও ভাবলো না মা, বলেই মাকে জড়িয়ে ধরল শুভ্র। অনিতার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। শুভ্র যে কি হয়ে যাচ্ছে সেটা অনিতা ভালো করে বুঝতে পারছে। নিদ্রা আর অর্পিতা রুমে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। পরি ছোট মানুষ, একটা ভুল ডিসিশন নিয়েই ফেলেছে শুভ্র। নিদ্রা বলে উঠল, যে বাচ্চার মা হতে চলেছে সে কখনো ছোট না বৌদি। ওর হয়ে একদম সাফাই করবে না আমার কাছে, বলেই শুভ্র কিছুটা রেগে গেল। অনিতা ওদের চলে যেতে ইশারা করতেই ওরা চলে গেল। শুভ্র ওভাবেই বসে।
বাসার সবাই নিস্তব্ধ হয়ে গেছে। বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। মেয়েটা পুরো বাসা মাতিয়ে রাখত। শুভ্র উঠে শাওয়ার রুমে গিয়ে লম্বা সময় নিয়ে শাওয়ার করে কাঁদতে পারছে না, হয়তো ছেলে বলে। শাওয়ার রুম থেকে বের হয়ে দেখে অনিতা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র, বস, এখানে পুরো দিন কিছু খাসনি, খেয়ে নে বাবা। মা, আমি কি করে খাই? আমার পরিরাজ্যে এই অবস্থায় কিভাবে আছে, কি করছে আমি কিছুই জানি না। ও কি খাইছে না কোনো বিপদে পড়েছে? আমার কিচ্ছু ভালো লাগছে না মা। আমি সব বুঝতে পারছি বাবা, তবুও কিছু খেয়ে নে বলেই শুভ্রকে কাছে বসালো অনিতা। শুভ্র এই একটা মানুষের ভক্ত, কোনো দিন মায়ের উপর কথা বলে না, যা বলে তাই করছে, যেটা কৌশিক বা অর্পিতার মাঝেও দেখা যায় না। অনিতা শুভ্রকে ভাত তুলে খাওয়াচ্ছে। শুভ্র খাচ্ছে আর চোখগুলো দিয়ে পানি পড়ছে। অনিতা খাওয়া সব কমপ্লিট করে দিয়ে শুভ্রকে বিশ্রাম নিতে বলে চলে যায়। পরি, তোমায় ছেড়ে থাকতে হবে এটা তো কথা ছিল না। তুমি কি মানুষ? এত কষ্ট কাউকে দেয়? আমি তোমাকে কখনো ক্ষমা করব না। শুভ্র পরীকে দেওয়া ল্যাপটপটা খুলে দেখে একটা নতুন ভিডিও সেভ করা। সেটাতে ক্লিক করতেই পরীর কণ্ঠ ভেসে আসলো। শুভ্র, এটা যখন তুমি দেখবা তখন আমি অনেক দূরে। পরি পেটে হাত দিয়ে বলে, শুভ্র, এখানে আমার বাবু আছে জানো, সেটা বিকাশের মনে হয়। আমি ইচ্ছা করে তো কিছু করতে চাইনি, কি করে হলো আমি নিজেও জানি না। বিশ্বাস করো, এই বাচ্চাকে মনে হয় এখন পেট থেকে বের করে হত্যা করি, কারণ এ আমার শুভ্রকে ছেড়ে যেতে বাধ্য করেছে। আমার কষ্ট হচ্ছে খুব। আমি কাকে কথাগুলো শেয়ার করতাম বলো, যে এটা বিকাশের বাচ্চা? আমাকে ভুলে যেও না বলে ফ্লোরে বসে কিছুক্ষণ কাঁদলো, তারপর অফ। শুভ্র ভিডিও দেখে চুপ করে বসে থাকলো অনেকক্ষণ। তারপর ল্যাপটপটা গায়ের শক্তি দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। ল্যাপটপটা ভেঙে শেষ। এই তোমার বিশ্বাস আমার প্রতি ছিল, যে একটা কথা অবধি আমার সাথে শেয়ার করতে পারোনি? তুমি কেমন পরি? আমার কষ্ট হয় না? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? এভাবে বেশ কয়েকটা মাস কেটে যায়। শুভ্র অনেকটা স্বাভাবিক হয়ে যায়। কাজের মধ্যে বিজি থাকে, কিন্তু রাত এলে পরি নামক দেবীটাকে শুভ্রর খুব মনে পড়ে যায়। একাকী নিঃসঙ্গতা জীবন বড়ই কষ্টের। শুভ্রের রানীটা হারিয়ে গেছে শুভ্রের জীবন থেকে। পরি 6 মাসের প্রেগনেন্ট। এখানে থাকতে ওর অনেক কষ্ট হয়, তবুও মেনে নিয়েছে। রুম থেকে একদম বের হয় না কিছু কাজ ছাড়া। ক্ষুধা, কষ্ট, দারিদ্র্যকে অনেকটা মানসিক ও শারীরিক দিক দিয়ে আঘাত করেছে। ফোনটা বের করে শুভ্রের পিক ভিডিও দেখে, শুভ্রের ছবিগুলোর সাথে কথা বলে। অনেক অভিযোগ করে, এভাবে দিন কেটে যায় মেয়েটার। নূরজাহান যেখানে কাজ করে সেই পরিবারটা অনেক ধনী পরিবার। আজহার আর রেশমার একমাত্র ছেলে নিশু, এই 3 জন মিলে পরিবার। নূরজাহান, তুমি তো একা থাকো, আমাদের এখানে এসে থাকলে আমাদেরও কিছুটা সুবিধা হতো। রেশমা বলল, আপা, আমার একটা মেয়ে আছে, তার মধ্যে ওর বাচ্চা পেটে। ওরে ছেড়ে কেমনে আসি? তোমার মেয়ে কই থেকে এলো নূরজাহান? নূরজাহান সব খুলে বলল রেশমাকে। সব কথা শুনে রেশমা বলল, ওকেও নিয়ে এসো তোমার সাথে, ভালোই হবে তাহলে। অনেক সৎ মেয়েটা কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চায় না। আমি এ যাবৎ পর্যন্ত যত টাকা ওর পিছে খরচ করেছি সব খাতায় লিখে রাখে, পরে শোধ করে দিবে বলে। সব সময় চুপ করে থাকে। এতদিনে একদিনও মুখে হাসি দেখিনি মেয়েটার। একা একা কথা বলে ওর স্বামীর নাম ধরে। ওকে দেখে খুব কষ্ট হয় আপা। ছোট মেয়ে এই অবস্থায় বাসা থেকে বের হয়ে আসছে, আমি তার ঠিকমতো যত্ন নিতে পারি না। একদিন শুভ্র নামাজ পড়ছিল রুমে, কিন্তু চাবি পুশ করতে ভুলে যায়। সেটাই শুভ্রের জন্য কাল হয়ে দাঁড়ায়। অনিতা সন্ধ্যার পূজা শেষে শুভ্রের রুমের দরজা খুলে শুভ্রকে এই অবস্থায় দেখে ফ্লোরে বসে পড়ল আর হাতে সব কিছু পড়ে গেল। শুভ্র তখন একমনে দোয়া করছে, আল্লাহ, আমার সন্তান আর স্ত্রী যেখানেই থাকুক না কেন ওদের সব বিপদ আপদ থেকে রক্ষা করো প্রভু। জানি না ওরা কেমন আছে, আপনি আমার একমাত্র শেষ ভরসা সব কাজে। আমি ওর কাছে নেই যে এই সময় ওর একটু যত্ন নিব। ওকে সহি সালামতে রেখো প্রভু বলে মোনাজাত শেষ করে উঠে জায়নামাজ গুছিয়ে রেখে পিছনে ফিরে ওর মাকে দেখল। শুভ্র সব উঁচে ঠান্ডা মাথায় অনিতার দিকে পা বাড়ালো। শুভ্র ধীরে ধীরে ওর মায়ের কাছে গিয়ে পাশে বসিয়ে অনিতার 2 পায়ে চুমু খেয়ে বলল, মা, পরিটা আমাকে চেঞ্জ করে দিয়ে গেছে, কিন্তু দেখো আজও নাই। অনিতা কোনো কথা বলে না। অনিতা বিরাট শখ খেয়ে গেছে। মা, কিছু বলো, আমি খুব কষ্টে আছি মা। তুমি যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমি শুভ্র বাকিটুকুও শেষ হয়ে যাব। প্লিজ মা, কিছু বলো বলি অনিতার কোলে মাথা রেখে ওভাবে শুয়ে শুভ্র বলে উঠল, মা, আমার সাথে কথা বলো, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু অনিতা চুপ করেই রইল। অনিতা ছাড়াও শুভ্রের কাজগুলো আরও একজন দেখে ফেলেছে আর সে জলদি সরে যায় দরজা থেকে। আজ 10 দিন হয়ে গেল অনিতা শুভ্রের সাথে কথা বলে না। শুভ্র যেখানে থাকে সেখান থেকে অনিতা চলে যায়, যা শুভ্রের জন্য খুবই কষ্টকর। একদিন শুভ্র অনিতাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার খুব কষ্ট, হয়তো তুমি আমার সাথে কথা না বলার জন্য।
তবুও অনিতা কথা বলে না। শুভ্র অনেকক্ষণ জড়িয়ে ধরে থেকে অনিতার কপালে কিস করে চোখের পানি মুছতে মুছতে চলে যায় রুম থেকে। কয়েকদিন ধরে কৌশিক ব্যাপারটা লক্ষ্য করে যে মা শুভ্রের সাথে কথা বলে না। কিছুদিন পর কৌশিক নিদ্রাকে জিজ্ঞেস করে, নিদ্রা, মা শুভ্রের সাথে কথা কেন বলে না? তুমি কি কিছু জানো? শুভ্র রুমে নামাজ পড়ছিল একদিন, সেটা মা দেখে ফেলে। এর জন্য মা ওর উপর রাগ করে আর কথা বলে না। শুভ্র মুসলমানদের মতো নামাজ পড়ে? কৌশিক বলল নিদ্রাকে। নিদ্রার কথা শুনে কৌশিক অত্যন্ত রেগে যায়। কৌশিক হনন করে শুভ্র রুমে গিয়ে ওর কলার ধরে হিড় হিড় করে টেনে নিচে ডাইনিং রুমে নিয়ে এসে কয়েকটা থাপ্পড় দিয়ে বলল, তুই এটা কি করেছিস? কৌশিকের চিৎকারে বাসার সবাই চলে আসে। শুধু অনিতা ওর দাদার বাসায় গিয়েছিল সেদিন, তাই অনিতা অনুপস্থিত ছিল সেখানে। অর্পিতা দৌড়ে গিয়ে কৌশিককে শুভ্রর থেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, কৌশিক দাদাকে কেন মারছ? কৌশিক অর্পিতাকে ছেড়ে ধাক্কা দিয়ে বলল, ছোট মানুষ ছোটোর মতো থাকবি, আর একবার কাছে আসলে এক থাপ্পড়ে তোর ভীমরতি ছুটে দেব। নিদ্রা কৌশিককে জোর করে টেনে আনে। কৌশিক, কি করছো? কথাটা আমি তোমাকে বলেছি কি শুভ্রর গায়ে হাত তোলার জন্য? শুভ্র চুপ করে আছে। শুভ্র সব বোঝা শেষ। কৌশিক সব জেনে গেছে। এখন বাকিটা আল্লাহর হাতে। আরে, ও যে মেয়ের জন্য নিজ ধর্ম ত্যাগ করেছে সে ওকে ছেড়ে গেছে। ও এটা বোঝে না? ওকে আজ আমি মেরেই ফেলবো। নিতাই এসে কৌশিককে একটা জোরে ধমক দিয়ে বলল, কি হচ্ছেটা কি এখানে? দাদু, ও সব শেষ করে দিয়েছে। যার নিজের মা বেলজ্জাহীন সে কেমনে ভদ্র হবে? যে মহিলা একজন বিবাহিত পুরুষকে বেলজ্জার মতো বিয়ে করে, এটা জানার পরেও যে সে বিবাহিত, তার সন্তান কতটা ভালো হবে? সৎ সারা জীবন সৎই থাকে, যেটা আজ ও আবার প্রমাণ করে দিল। ও কি করে এটা করলো? আমাদের কথা একবারও ভাবলো না। সমাজে মুখ দেখাবো কেমনে? শুভ্র যেন আকাশ ভেঙে পড়ল মাথার উপরে। দাদা এসব কি বলছে? চোখের পলকে সব কিছু দুমড়ে মুচড়ে গেল শুভ্রের বুকের ভেতরটা। কৌশিক, কি সব বলছো? পাগল হয়ে গেছো তুমি? মুখে লাগাম দাও। নিদ্রা বলল, তুমি কতটা জানো ওর বিষয়ে নিদ্রা? ওর মা মাধুরী বাবা বিবাহিত জানা সত্ত্বেও জোর করে বিয়ে করেছে। শেষে মার হাত পা ধরেছে মাধুরী শুধু বাবাকে পাওয়ার জন্য। আমি তো ওকে সহ্যই করতে পারতাম না। মা আমাকে বাধ্য করেছে ওকে মেনে নিতে। আমার মা হয়ে ওকে মেনে নিচ্ছে, অন্য কেউ হলে কখনো মেনে নিত না। আর সে মাকে কষ্ট দেয়ও। ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বলো, ওর মুখও দেখতে ইচ্ছা করছে না আমার। শুভ্র আর একটিও কথা না বলে চলে আসতে অর্পিতা গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। দাদা, কই যাচ্ছ? কোথাও যাবা না? কিন্তু শুভ্র নিজেকে ছাড়িয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। অনিলও কিছু না বলে রুমে এসে বসে পড়ে, কারণ কৌশিক যে কথাগুলো বলেছে সব কটা কথা অনিলের বুকের ভিতর বিঁধে গেছে। শুভ্রটাকে ঠিকমতো আদরও করেনি কখনো, যাতে কেউ পিছিয়ে কথা বলে অনিলের দুর্বলতা নিয়ে। কিন্তু আজ শুভ্র সব জেনে গেল। বিমলা কান্না করতে করতে বলল, কৌশিক, খুব খারাপ কাজ করেছিস কথাটি সবার মাঝে বলে। আশা করিনি তোর কাছে এরকম ব্যবহার। পুরোটা দিন আর শুভ্র বাসায় ফিরে না। একদম ও শেষ হয়ে গেছে। এক জীবনে কতটা কষ্ট সহ্য করবে আর? পুরো বাসায় থমথমে ভাব। সন্ধ্যার পর বাসায় অনিতা আসলে অর্পিতা কান্না করতে করতে সব বলে দেয় বাসায় কি কি ঘটেছে। মা পুরোটা দিন দাদা বাসায় ফিরেনি, কারো কলও রিসিভ করছে না। দাদার কিছু হয়নি তো? অনিতা কথাগুলো শুনে খেপে সোজা কৌশিকের রুমে গিয়ে কৌশিককে একটা থাপ্পড় মেরে বলল, তো সাহস কি করে হলো শুভ্রকে এই ধরনের কথা বলার? বলেই একটা ধাক্কা দিল কৌশিককে। আমার ছেলে, আমি বুঝবো, তুই বোঝার কে? শুভ্র যদি কিছু হয় আগে তোকে বাড়ি ছাড়া করব। মা, শুভ্র তোমার কাছে সব হয়ে গেল? আমি বা অর্পিতা তোমার কিছু নই? যে মহিলা তোমার সংসার নষ্ট করে দিতে চেয়েছিল তার সন্তান তোমার কাছে প্রিয় হয়ে গেল? কৌশিক, আজ যদি শুভ্রকে না পাই, আগে আমি নিজেকে শেষ করে দিয়ে তোদের মুক্তি দিয়ে যাব বলেই হন করে বের হয়ে গেল অনিতা। অনিতা রুমে এসে দেখলো অনিল শুয়ে আছে। অনিতা খুব ভালো করে জানে আজ অনিলের উপর কি বয়ে গেছে। অনিল উঠে এসে অনিতার হাত ধরে বলল, অনু, আমার ছেলেটাকে এনে দাও প্লিজ। ফোন রিসিভ করছে না। সারাদিন হয়তো কিছু খায়নি। আমার খুব কষ্ট হচ্ছে অনু। অনিতার চোখ দিয়ে পানি পড়ে গেল। আজ 19টা দিন শুভ্রের সাথে কথা বলেনি অনিতা। তার মধ্যে এমন একটা আঘাত ও কী করে সহ্য করবে? অনিতা দেরি না করে শুভ্রকে কল দেয়, কিন্তু রিসিভ হয় না। অনিতা এবার মেসেজ করে বলল, শুভ্র, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, কেন এরকম করছিস? এবার শুভ্র কল ব্যাক করলো। হ্যাঁ মা, বলো। শুভ্রের কান্না মিশ্রিত কথা শুনে অনিতার বুক হু হু করে কেঁদে উঠল। কই আছিস শুভ্র? শুভ্র লোকেশন বলে ফোনটা কেটে দিল। শুভ্রের আগের জীবন হলে হয়তো এতক্ষণ নেশার মধ্যে ডুবে থাকতো, কিন্তু ইসলামে নেশা করা হারাম, তাই একাই কষ্টগুলো বয়ে বেড়াচ্ছে। অনিতা বের হতেই নেত্রা বলল, মা, আমি যাই আপনার সাথে? অনিতা চিৎকার দিয়ে বলল, স্বামীকে কথা লাগানোর আগে একবারও মনে হয়েছিল না এর ফল কী হবে?
আমার ক্ষত হয়েছে, তাই আমাকে মলম লাগাতে দাও বলেই অনিতা ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। একটা রেল লাইনের মাঝখানে শুভ্র বসে আছে। অনিতা পাগলের মতো দৌড়ে আসে শুভ্রর কাছে। শুভ্র অনেকটা শান্ত হয়ে বসে আকাশের দিকে তাকিয়েছিল। অনিতা শুভ্রের ঘাড়ে হাত দিয়ে ওখানে বসে পড়ল। মা, খালি পায়ে কেন এসেছো? পাথরের মধ্যে হাঁটতে কষ্ট হচ্ছে তো তোমার? এভাবে কেউ আসে? পাথর শুধু রক্ত ঝরে কিছুক্ষণের জন্য, কিন্তু কিছু কথা বুক চিরিয়ে দেয় দীর্ঘ সময় ধরে, যা তার থেকে অনেক কষ্টকর হয়। শুভ্র হেসে উঠল অনিতার কথা শুনে। মা, তুমি কবি হলে কবে থেকে? শুভ্র, বাসায় চল। শুভ্র অনিতাকে আচমকাই নিজের কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, মা, দাদা তো নিষেধ করেছে বাসায় যেতে। আমি কেমন করে যাই বলো? কৌশিক তোর কাছে বড় হয়ে গেল, আমি তোর কাছে কিছুই না। মা, পরি খুব কষ্ট দিচ্ছে। দাদাও দিল, কিন্তু বিশ্বাস করে এতে আমার যতটা কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট পাইছি যেদিন থেকে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করেছিলা। আমার খুব কষ্ট হয়তো মা বলেই শুভ্র ওর মায়ের কপালে গভীরভাবে চুমু খায়। এবার শুভ্র ফুপিয়ে কান্না করতে লাগলো ছোট বাচ্চাদের মতো। আমার ভুল হয়ে গেছে বাবা, আর কখনো করবো না এমন ব্যবহার তোর সাথে, আমাকে ক্ষমা করে দে। রেললাইন থেকে উঠে বড় রাস্তাটা পার করে শুভ্র অনিতাকে কোলে নিয়ে গাড়িতে এসে বসে পড়ল। গাড়ির ড্রাইভার একটু দূর থেকে এদের মা ছেলের ভালোবাসা দেখে কেঁদে ফেলে। মায়ের কষ্ট হবে বলে এত দূর অবধি মাকে কোলে নিয়ে হেঁটে গাড়িতে তুলল। কতটা মায়ের প্রতি প্রেম থাকলে একটা ছেলে এতটা করে। শুভ্রকে জড়িয়ে ধরে অনিতা কেঁদে বলল, চিন্তা করিস না শুভ্র, ওরা যদি এবার কিছু বলে তাহলে তোকে নিয়ে আমি বাসা থেকে বের হয়ে আসব। অনিতা শুভ্রকে বাসায় নিয়ে আসে। অর্পিতা শুভ্রকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। দাদা, ফোন কেন ধরো না? আমার কি কষ্ট হয় না? আমি যদি কলটা ধরতাম তাহলে কেমনে জানতাম অর্পিতা আমায় এতটা ভালোবাসে? বলি অর্পিতার কপালে একটা কিস করলো শুভ্র। শুভ্রর কথা শুনে বাসার সবাই ডাইনিং রুমে চলে আসলো। অনিতা নিতাইকে বলল, বাবা, শুভ্র এখানেই থাকবে আমার সাথে, এখানেই নামাজ পড়বে, এমনকি মসজিদে গিয়েও নামাজ পড়বে। কারো যদি এতে সমস্যা হয় আমি শুভ্রকে নিয়ে বাসা থেকে চলে যাব। বৌমা, আমাদের সমাজ বলে কিছু আছে। এবার অনিলও নিতাইয়ের সাথে সুর মেলালো। বাবা, ঠিকই বলেছে অনু, সমাজ বলেও তো কথা আছে। বাসার সবার যেন একই কথা, শুভ্র ধর্ম পরিবর্তন কেউ মেনে নিতে চাচ্ছে না। কিসের সমাজ? আমার ছেলের কিছু হলে কোনো সমাজ দেখতে আসবে না। আমি কোনো সমাজ মানি না। আমি বললাম তো আমি শুভ্রকে নিয়ে চলে যাব আপনাদের সমস্যা হলে। মা, শুভ্রই তোমার কাছে সব হয়ে গেল? আমাদের কথা না ভাবে কিন্তু বাবা কি করছে তার কথা একটু ভাবো। কৌশিক বলল, আমার যা বলার বলে দিছি। কৌশিক অর্পিতার জন্য ওর পরিবার আছে, কিন্তু আমার ছেলেটার আমি ছাড়া কেউ নেই। দেখি ওর সাথে থাকলে আমার জাত পাত চলে যায় কি না। অনিতা আজ খুবই কঠোর। কখনো কারো মুখের উপর কথা বলেনি, কিন্তু শুভ্রের গায়ে হাত তোলার জন্য আজ প্রচণ্ড রেগে আছে। কারোর সাথে কোনো মীমাংসা নয়। ওর শেষ কথা, শুভ্রকে নিয়ে অনিতা আলাদা থাকবে। শুভ্রর শরীরটা নিস্তেজ হয়ে আসে। নিজেকে আর ঠিক রাখতে না পেরে সবার সামনে ফ্লোরে পড়ে যায়। অর্পিতা ধরেও ব্যালেন্স ঠিক রাখতে পারে না শুভ্রের। অর্পিতা দাদা বলে চিৎকার করে ওঠে। শুভ্রের শরীর দুবার কেঁপে উঠে একদম নিস্তেজ হয়ে যায়। অনিতা শুভ্রের কাছে বসে পড়ে ধপ করে। কৌশিক দৌড়ে এসে শুভ্রের গায়ে হাত দিতেই অনিতা চিৎকার করে বলে উঠল, আজ যদি আমার ছেলের কিছু হয় বাসার কাউকে ছাড়বো না আমি, সবাইকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো। কারো কোনো মাফ নেই বলে কেঁদে উঠল অনিতা। অনিতা শুভ্রের গা ঝাঁকিয়ে বলে উঠল, শুভ্র, কি হলো তোর? আমার সাথে কথা বল বাবা, তুই আমার কাছে আমানত বাবা। তোর কিছু হয়ে গেলে পাগল হয়ে যাব আমি তোকে নিয়ে চলে যাব এখান থেকে, কথা বল বাবা। শুভ্রের মুখ দিয়ে সাদা ফেনা বের হতে লাগলো। একটা মানুষ কতটা শারীরিক এবং মানসিক আঘাত সহ্য করবে? শুভ্র নামের ভেতরে প্রাণ পাখিটাই মনে হয় বের হয়ে গেল। সব শেষ। বাসায় এক প্রকার হট্টগোল শুরু হয়ে গেল। কৌশিক শুভ্রকে পাজা কোলা করে নিয়ে বাইরে প্রায় দৌড়ে নিয়ে গেল, সাথে অনিতাও গেল। কৌশিক শুভ্রকে নিয়ে গাড়িতে ওঠাতেই অনিল এসে গাড়িতে উঠে আর কারো জন্য অপেক্ষা না করে গাড়ি স্টার্ট দিল। কৌশিকের প্রাথমিক চিকিৎসা যা জানা ছিল সব প্রয়োগ করেছে শুভ্রের উপর। শুভ্রর গা শুধু একবার ঝেঁকে উঠল। অনিতা নিশ্চুপ হয়ে গেছে, যাকে বলে অধিক শোকে পাথর। কাছের যে হসপিটাল ছিল সেখানে শুভ্রকে অ্যাডমিট করা হলো। শুভ্রের অবস্থা খুবই খারাপ, হার্ট অ্যাটাক সহ প্রেশার একদম নিচে নেমে গেছে। শুভ্রকে লাইফ সাপোর্টে রাখা হয়। কৌশিক দ্রুত আসলামকে কল করে বলল, শুভ্রের অবস্থা খুব খারাপ, তুমি যেখানেই থাকো না কেন জলদি আসো বলে লোকেশন বলল। বাসায় অর্পিতা গলা ফাটিয়ে চিৎকার করে দাদা দাদা বলে কেঁদেই চলছে। যে দৃশ্যটা দেখবে কারো চোখে পানি ধরে রাখতে পারবে না, কেউ ওকে থামাতে পারছে না।
আসলাম জলদি এসে সোজা আইসিইউ রুমে ঢুকে যায়। চিকিৎসার ব্যবস্থা দেখে আসলাম খেপে যায়। আপনাদের এখানে যথেষ্ট চিকিৎসার ব্যবস্থা নেই, কিন্তু পেশেন্টকে আটকে রাখছেন কেন? ব্যবসা শুরু করছেন আপনারা? আপনারা জানেন পেশেন্টকে। আপনাদের ব্যবসা লাঠি উঠাই দিবে ওর কিছু হলে। জাস্ট একটা ফোনেই আপনাদের হসপিটাল আগামীকালে সূর্য অবধি দেখতে পাবে না। ডাক্তারদের সাথে আসলামের বেশ কথা কাটাকাটি হয়। এক প্রতিষ্ঠানের ডাক্তার অন্য প্রতিষ্ঠানের কথা বলার অধিকার নেই, তবুও আসলাম এক নাগারে তর্ক করেই যাচ্ছে। এক পর্যায়ে আসলাম জোর করে কৌশিকের সাহায্য নিয়ে শুভ্রকে আইসিইউ থেকে বের করে আরও অত্যাধুনিক হসপিটালে শিফট করে। আসলাম রিস্ক নিয়ে সব কাজ করে একাই, কারো কাছে শুভ্রের দায়িত্ব দেয় না, যদি কিছু হয়ে যায় এই ভয়ে। কিন্তু সাথে কয়েকজন অভিজ্ঞ সিনিয়র ডাক্তার সবসময় রয়েছে। শুভ্রের অবস্থা বেশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। আসলাম আইসিইউ থেকে বের হতেই কৌশিক বলল, ওর অবস্থা কেমন আসলাম? দাদা, ওপরওয়ালাকে ডাকুন, তিনিই একমাত্র ভরসা। শুভ্রের উপর দিয়ে এতটা স্ট্রেস গেছে যে মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। প্রার্থনা করুন দাদা। অনিতা কথাগুলো শুনে ওখানে সেন্সলেস হয়ে যায়। একদিকে শুভ্র, একদিকে অনিতা। অনিল কোন দিকে সামলাবে? ওখানেই অনিতার চোখে মুখে পানি ছিটিয়ে দিতেই অনিতার জ্ঞান ফিরে আসে। অনিতা সেখান থেকে উঠে দৌড়ে আইসিইউ রুমের সামনে গিয়ে দেখে শুভ্র নিস্তেজ হয়ে পড়ে আছে, অক্সিজেন মাস্ক পরা। আল্লাহ, আমার ছেলেটাকে ভিক্ষা দাও আমার কাছে। আমি কিছু চাই না, শুভ্রটাকে ভালো করে দাও শুধু। আমার শুভ্রকে আমার কাছে ফিরিয়ে দাও। অনিতার বুক ধরফর করছে, এই বুঝি খারাপ খবর আসে। কৌশিক এসে অনিতাকে জড়িয়ে ধরে বলে, মা চুপ করো, এটা হসপিটাল, তোর জন্য সব হয়েছে, তোকে আমি কখনো ক্ষমা করব না কৌশিক বলে অনিতা ডুকরে কেঁদে উঠল। কৌশিকও অনিতাকে জড়িয়েই কান্না করে দেয়। অনিল বারবার মনে মনে প্রার্থনা করছে, মাধুরীকে কেড়ে নিছো আমার জীবন থেকে, প্রভু দয়া করে শুভ্রকে নিও না। ওটা মাধুরীর সব থেকে বড় উপহার আমার জন্য। এ বয়সে আমাকে এত বড় কষ্ট দিও না। মাঝরাতে পরীর খুব অসুস্থ হচ্ছিল ঘুমের মধ্যে। হঠাৎ ঘুমটা ভেঙে যায়, বুকের ভিতর ধক ধক করে ওঠে, কিছুতে শান্তি পাচ্ছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হয়। নূরজাহান ঘুমাচ্ছিল। পরে উঠে পানি খেতে যায়, কিন্তু গায়ে কোনো শক্তি কাজ করে না। হাত থেকে গ্লাস পড়ে যায়। গ্লাস পড়ে যাওয়ার শব্দে নূরজাহানের ঘুম ভেঙে যায়। পরি, কি হয়েছে মা? পরি কোনো কথা বলতে পারছে না, শরীরের কন্ডিশন খারাপ হতে লাগছে, শুধু হাঁপিয়েই যাচ্ছে। নূরজাহান জলদি উঠে পরীকে চৌকিতে বসিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা, অমন করছে কেন? অনেক কষ্টে পরি বলল, খালাম্মা আমাকে আমার ফোনটা একটু এনে দিন জলদি, আমার মন বলছে শুভ্র ভালো নেই। নূরজাহান ফোনটা এনে দিতেই পরি ফোনটা অন করে পাগলের মতো শুভ্রকে কল দিতে থাকে, কিন্তু সিমের টাকার মেয়াদ শেষ হওয়ার কারণে কল দিতে পারল না। নতুন করে টাকা না উঠানো অবধি কল দেওয়া যাবে না। খালাম্মা আমার শুভ্র ভালো নেই বলেই কেঁদে উঠল পরি, আমাকে একটু কলের পাড়ে নিয়ে যান, আমি একটু অজু করব। নূরজাহান অনেকটা অবাক হয়ে যায়। তারপর পরীকে ধরে কলের পাড় থেকে অজু করে নিয়ে আসে। জায়নামাজ বিছিয়ে পরি অনেক কষ্টে বসে গেল নামাজে। শুভ্রের নিয়তে সালাতুল হাজাত নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে। তারপর দু হাত তুলে কান্না করতে করতে বলে, আল্লাহ আপনার হেফাজতে শুভ্রকে রেখে আসছি, ওর সমস্ত বিপদ আপদ দূর করে দাও আল্লাহ। আল্লাহ, আমি অনেক কষ্টে এই গর্ভবতী অবস্থায় এত রাতে তোমার দরবারে হাত উঠাইছি, আমার দোয়া কবুল করো প্রভু, আমার শুভ্রকে ভালো রেখো, আমার এই কষ্টের প্রতিদান দাও প্রভু, আমার অস্তিত্বটাকে আপনার কাছে আমানত হিসাবে রেখেছি, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আমাকে সঠিক সময়ে আর উত্তম রূপে শুভ্রকে আমার কাছে ফিরে দিও প্রভু, ওকে ভালো রেখো প্রভু, আমার কাছ থেকে ওকে যেন কেড়ে নিও না আল্লাহ। পুরোটা রাত অনেক কষ্টে জায়নামাজে কাটালো পরি, পায়ে পানি জমে গেছে, তবুও জায়নামাজ থেকে উঠতে নাছর বান্দা পরি। মেয়েটার কান্না থামছে না। নূরজাহানও জেগে রইল বাকি রাতটুকু। এত ভালোবাসি মেয়েটা, তবু ভাগ্য পরিক্রমায় আলাদা দুজনে। পরীর কান্না দেখে নূরজাহানেরও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এটা পরীক্ষিত যে যার প্রতি সবচেয়ে বেশি টান থাকে আর সে যদি পৃথিবীর অপর প্রান্তে বিপদের সম্মুখীন হয়, তাহলে বিপরীত মানুষটি টের পাবেই, যেটা পরীর ক্ষেত্রেও ঘটেছে। সকালের দিকে শুভ্র সেন্স ফিরে, কিন্তু কথা বলতে পারে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল শুভ্রর। স্বাভাবিক হতে আরও টাইম লাগবে। সবাই এসে শুভ্রকে দেখে গেছে, শুধু অনিতা শুভ্রের পাশে বসে আছে। অনিতা 28 বছর আগের কথায় ফিরে যায়। কৌশিকের বয়স তখন 5 বছর ছিল। বাসায় কাজ করছিল অনিতা, এমন সময় অনিল বাসায় আসে, কিন্তু তার কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে সবার সামনে অনিলকে জড়িয়ে ধরে। সবাই তো হতবাক হয়ে যায়। মেয়েটার নাম মাধুরী, অত্যন্ত সুন্দরী, স্মার্ট, আধুনিক, রুচিশীল একটা মেয়ে। মাধুরী নিউ ইয়র্কে থাকে।
পিএইচডি ডিগ্রিধারী একজন মেডিসিন স্পেশালিস্ট। অল্প বয়সে চিকিৎসা ক্ষেত্রে অনেক নাম করেছে। অনিলের সাথে পড়াশোনা করেছে একসাথে, কিন্তু মাঝপথে অনিল সব ছেড়ে বাবার কথায় অনিতাকে বিয়ে করতে বাধ্য হয়। মাধুরীর সাথে অনিলের 5 বছরের রিলেশন ছিল। অনিতাকে বিয়ে করার পর অনিল মাধুরীর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়, কারণ 2 নৌকায় পা দিয়ে সে চলতে পারবে না। মাধুরী এই 6 বছর ধরে বাংলাদেশে 4 বার আসে অনিলকে খুঁজতে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে গেছে। এবারও আবার আসে। ভাগ্যের মিল থাকায় মাধুরী রাস্তায় অনিলকে দেখে ওর পিছু নেয়। অনিতা এসে মাধুরীকে অনিল থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই মেয়ে, আমার স্বামীকে কেন ধরেছ? অনিল, তুমি বিয়ে করেছ? মাধুরী বলল, শুধু বিয়ে করেনি, ওর একটা 5 বছরের বাচ্চাও আছে। বিমলা বলল। মাধুরী প্রচণ্ড কষ্ট পায়। 9 বছরের জমানো ভালোবাসা তাসের ঘরের মতো ভেঙে যায়। তবুও নিজেকে সামলিয়ে অনিলের হাত ধরে বলল, এতদিনের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে না। আর তুমি আমাকে রেখে কেমনি আরেকটা বিয়ে করতে পারলে? তুমি তো এমন না, তাহলে কেন কাজটা করলে? আধা বাংলা আধা ইংরেজি ভাষায় কথাগুলো বলে উঠল মাধুরী। নিতাই সেন মাধুরীর সামনে এসে বলে, কি বলছো তুমি? আমার ছেলে বিবাহিত, 6 বছর আগে বিয়ে করেছে। আপনি তো অনিলের বাবা, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কে? অনিলকে না হয় বলুন আমি কে। ও মাধুরী, কিন্তু ও যা প্ল্যান করছে সেটা আমি বেঁচে থাকতে সফল হতে দেব না। বিমলা বলল, বাবা, মাধুরী আমার বিবাহিত স্ত্রী। আমি দেশে আসার 1 সপ্তাহ আগে ওকে বিয়ে করেছিলাম বলে অনিল চুপ করে যায়। অনিতার মাথায় বাস পড়ল কথাটি শুনে। এটা কি বলছে অনিল? এতদিনে অনিলের আচরণ দেখে কখনো অনিতা বুঝতে পারেনি অনিল অত্যন্ত মাধুর্যতার সাথে সংসার জীবনে সব দায়িত্ব পালন করেছে। অনিতা ভালো করে মাধুরীকে খুঁটে খুঁটে দেখে। অনিতা ইন্টার পাশ করা একটা মেয়ে। মাধুরীর নখের যোগ্যতার সমানও অনিতার মূল্য নাই কোনো দিকেই। অনিতার ভয় হয় অনিলকে মাধুরী না জানি কেড়ে নিয়ে যায়। বাসায় সেদিন অনেক কথা কাটাকাটি হয় অনিলের সাথে নিতাইয়ের, কিন্তু মাধুরী আর একটাও কথা বলে না। অত্যন্ত ভদ্রমার্জিত একটা মেয়ে মাধুরী। তোর যখন বিয়ে হয়েছে তাহলে 2টা মেয়ের জীবন কেন নষ্ট করছিস? নিতাই বলল। এবার বিমলা মুখ খোলে। ওর কোনো দোষ নেই, ও আমাকে সব কথা খুলে বলেছিল, আমি মেনে নেইনি। অনিলকে আমি বাধ্য করি অনিতাকে বিয়ে করার জন্য, কারণ অতি শিক্ষিত, তাও আবার বিলাতি মেয়ে, তাই আমার পছন্দ হয়নি। আমার সংসারী বউ দরকার ছিল। অনিলের বারবার অনুরোধ সেদিন বিমলার হৃদয়ে নাড়া দেয়নি। হয় মা, না হয় মাধুরী। অনিল মাধুরীকে বাদ দিয়ে মাকে বেছে নেয়, কারণ অনিল একটাই সন্তান তাদের ছিল। তুমি কত বড় ভুল করেছো বুঝতে পারছো? নিতাই বলল। ভুল করছি কি জানি না, কিন্তু আমার জীবন থাকতেও ওকে মেনে নিব না। বিদেশি মেয়েদের কোনো জাতপাত নেই, বিমলা বলল। আর তোমার ছেলের বুঝি জাতপাতের ডিগ্রিধারী? নিতাই সেন বলল। অনেক কথা কাটাকাটি হয়। অনিতা তো কেঁদেই যাচ্ছে। কোনোদিন অনিলের আচরণে এটা প্রমাণ পায়নি যে তার জীবনে আরও একটা নারী আছে। তাহলে অনিল কতটা কষ্টে আছে। এবার মাধুরী সরাসরি অনিতার পা ধরে বলে, 6টা বছর ধরে ওকে পাগলের মতো খুঁজেছি, আজ পেয়েছি। আমি অনিলকে খুব ভালো করে চিনি, পরিবারের কথা ছাড়াও কিছু করবে না। আমার একটা অনিলের অস্তিত্ব চাই, যেটা নিয়ে সারা জীবন চলতে পারি। এইটুকু আমাকে দাও প্লিজ। কিন্তু সেদিন মাধুরীর কান্না কারো মন গলাতে পারেনি। এক পর্যায়ে মাধুরী চলে যায় বাসা ছেড়ে। সেদিন রুমের ভিতর অনিল বাচ্চাদের মতো কেঁদেছিল। অনিতা সেটা দেখে খুবই কষ্ট পায়। যে মানুষ তাকে একদিনও সরে অবধি বসতে বলেনি, সে এতটা কষ্টে এতদিন কাটিয়েছে। অনিল, মাধুরীর সম্পর্কে বলবে একটু আমায়? অনিতা বলল। অনিল বলতে শুরু করে। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মাধুরী। 5 বাবা কাকার মধ্যে পুরো বংশে এই একটি মেয়ে। কতটা আদরের মেয়ে। ওর বাবা কাকারা সবাই আমেরিকায় বসবাস করে অনেক আগে থেকেই। ওখানে মাধুরীর জন্ম। ঠিকমতো বাংলা কথাও বলতে পারে না, ভাঙা ভাঙা বাংলা ভাষা বলতে পারে। মাধুরীর সৌন্দর্য আভিজাত্য উচ্চশীল পর্যায়ে কোনো জিনিসের কমতি নেই। সে কেন যে অনিলকে ভালোবেসে ফেলেছে সেটাই অনিলের মাথায় আসে না। সবসময় টপে ওর রেজাল্ট হতো। অত্যন্ত মেধা সম্পন্ন একটা মেয়ে। পড়ালেখার সুবাদে অনিলের সাথে পরিচয় হয়েছিল। ও ডাক্তার পেশায় এখন। হয়তো 1-1.5 মাসের জন্য বাংলাদেশে আসছে অনিলকে খুঁজতে, কারণ মাধুরী অত্যন্ত বিজি থাকে। ওর হাতে বেশি সময় নেই অনিতা, হয়তো খুব জলদি সে চলে যাবে। অনিতা আবির্ভূত হয়ে যে এত উচ্চ পর্যায়ের একটা মেয়ে, সে কিনা অনিতার পা ধরে অবধি কান্না করলো। একটা মেয়ে কতটা গুণ সম্পন্ন হলে তার এমন চরিত্র হয়। বাসার সবার অমতে অনিলকে মাধুরীর হাতে তুলে দেয় অনিতা। তবে খুব কঠিন শর্ত দেয় মাধুরীকে। ও কনসিভ করার সাথে সাথে সবার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিতে হবে এবং বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না।
সেবার বেশ কিছুদিন মাধুরী বাংলাদেশে সময় কাটে অনিলের সাথে। বলতে গেলে মাধুরী অনিতার সংসার ভাঙেনি, বরং মাধুরীকেই অনিতার জন্য সব ছাড়তে হয়। যেহেতু মাধুরী প্রথম স্ত্রী, তাই ওর হকটাই আগে ছিল। কিন্তু মাধুরী বুঝেছিল বাঙালি নারী স্বামী ছাড়া কতটা অসহায়, তাই অনিতাকে সব কিছু দিয়ে চলে যায়। মাধুরী ওর কথাও রাখে, কনসেপ্ট করার সাথে সাথে অনিলকে না জানিয়ে আমেরিকা চলে যায়। মাধুরীর এই পাগলামিটা ওর পরিবারের সবাই মেনে নেয়, কারণ মাধুরী ছিল সবার আদরের। কিন্তু মেয়েটা সুখ পায় না। বাচ্চা ডেলিভারি হওয়ার পর 3 দিন বেঁচে ছিল। অত্যাধিক রক্তক্ষরণে মেয়েটা দুনিয়া ছেড়ে চলে যায়। মাধুরীর শেষ ইচ্ছা ছিল শুভ্রকে যেন ওর বাবার কাছে দিয়ে আসা হয়। তাই 1.5 মাস পর শুভ্রকে ওর নানা আর নানি মিলে বাংলাদেশে এসে তাদের কলিজার টুকরার শেষ অস্তিত্ব অনিলের কোলে দেয়। মাধুরীর বাবা অর্ণব মুখার্জি অনিতার হাত ধরে বলে, আমি জানি না মাধুরী শুভ্রর দায়িত্ব তোমাদের কেন দিল। আমাদের থেকে হয়তো তোমাদের বিশ্বাস করে, তাই তোমাদের দিয়ে গেলাম, ওর খেয়াল রেখো মা। একটি চিঠি অনিতার হাতে দিয়ে চলে যায় ওরা। সেদিন ছোট্ট শুভ্রকে বুকে নিয়ে অনিলের আত্মচিৎকার 4 দেয়াল ভেদ করে বের হয়ে সবার কানে ধাক্কা দিয়েছিল। 1 মাস ধরে কারোর সাথে কোনো রকম কথা বলেনি। বাসায় এসে শুভ্রকে নিয়ে থাকতো বেশিরভাগ। শেষ দেখাটাও মাধুরীকে দেখতে পারেনি অনিল। প্রিয় অনিতা, আমি বুঝতে পারছি আমার সময় বেশি নেই। আমি নিজেও একজন ডাক্তার, তাই সবাই যত সান্ত্বনা দেখ না কেন আমি সব বুঝতে পারি। আমাকে যদি গড একবার সুযোগ দিত, তাহলে আমার শুভ্রটাকে কখনো নিজের কাজ ছাড়া হতে দিতাম না। আমার ছেলেটাকে তোমার কাছে আমানত হিসাবে রাখলাম, ওর খেয়াল নিও। আমি শুভ্রকে শুধু অনিলের জন্য তোমার কাছে দিলাম। আমি ছাড়া এতদিন অনিল কতটা কষ্টে কাটিয়েছে সেটা তুমি অনিতা না বুঝতে পারলেও আমি মাধুরী ঠিক জানতাম। তাই আমি বাকি জীবনটা যেন অনিল না কষ্ট পায়, তাই আমার কলিজার টুকরোটাকে তোমার হাতে দিলাম। ওকে কষ্ট দিও না, এটা আমার অনুরোধ রইল তোমার কাছে। আমি তোমার সুখের জন্য নিজের স্বামীকে ছেড়েছি, তার বিনিময় না হয় শুভ্রকে নিজের সন্তানের মতো লালন পালন করো। শুভ্রের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আমার বাবার কাছে পাঠিয়ে দিও, তাদেরও হক আছে। আমি সব ব্যবস্থা করে রেখেছি আগ থেকেই। বাংলা ইংরেজি মিশ্রিত চিঠিটি ছিল। অনিতা নিজের কাছে খুব ছোট মনে হচ্ছিল চিঠিটা পড়ে। এই যাবৎ শুভ্রের পিছে যত টাকা খরচ হয়েছে সমস্ত মাধুরীর টাকা। শুভ্রের জন্য সব ব্যবস্থা করে রেখেছিল। জীবনে যত উপার্জন করেছে মাধুরী সব শুভ্রের নামে। শুভ্র বসে থেকে খেলেও ফুরাবে না। এই বাসা থেকে শুভ্রের জন্য 1 টাকাও খরচ করতে হয়নি। শুভ্র দেশের বাইরে থেকে পড়াশোনা করেছে ওর নানুর বাসা থেকে, কিন্তু কোনোদিন শুভ্রকে বুঝতে দেয়নি ওটাই ছিল ওর আপন নীড়, যেখানে তার নিজের মায়ের অস্তিত্ব রয়েছে। কারণ শর্তের বিনিময়ে ওখানে শুভ্রকে পাঠিয়েছিল অনিতা। শুভ্র যেন কিছু না জানে। অনিতা কয়েকদিন শুভ্রের পাশে আসেনি, কিন্তু শুভ্রের প্রচণ্ড কান্নায় ওকে আসতে বাধ্য করে। সেই থেকে অনিতা শুভ্রকে বুকে আগলে মানুষ করেছে। অনিলের তেমন ভালোবাসা না জুটলেও অনিতার অসীম ভালোবাসে শুভ্র পরিপূর্ণ। অনিল শুভ্রের কাছে যেত না একদম। কৌশিক আর অর্পিতাকে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছে, যাতে অনিতার ভালোবাসার কমতি শুভ্রের উপর না পড়ে। অনিতা যেন রাগ না করে, শুভ্রের উপর খারাপ আচরণ না করে। অনিতাকে অনেকে জিজ্ঞাসা করেছে, তোমার শুভ্রের চেহারাটা বাবার সাথে কিছুটা মিল থাকলেও তোমার সাথে মিল নেই কেন? এই কথার জবাব দিতে পারেনি অনিতা। শুভ্র ওর মায়ের মতো সম্পূর্ণ হয়েছে। গায়ের রং, মেধা, মাধুর্য, শিক্ষা, রুচিশীল ভদ্রতা, সব দিকে মায়ের ডুপ্লিকেট। মাধুরীর যেন অপর পিঠ। কিন্তু শুভ্র কোনোদিন জানতেই পারেনি মাধুরী নামে তার একটা মা আছে, যে শুভ্রটাকে পৃথিবীতে আনতে নিজের জীবন বিসর্জন দিয়েছে। এই হলো মাধুরী নামের অস্তিত্বের কাহিনী। অনিতা কোনোদিন জানতেও দেয়নি শুভ্রকে। কেউ যেন কেড়ে নিয়ে যেতে না পারে অনিতার কাছ থেকে শুভ্রকে। কিন্তু নিজের ছেলে কৌশিকী কাল হয়ে দাঁড়ালো অনিতার জীবনে। অনিলের কর্মফল শুভ্রের উপর পড়েছে। মাধুরী কনসেপ্ট করার পর বাধ্য হয়ে অনেক কষ্টে দেশ ছেড়ে চলে যায়। যে সময়টা স্বামীর সাপোর্ট একটা মেয়ের জন্য সব থেকে বেশি দরকার হয়, কিন্তু শেষ দেখাটাও মাধুরী পায়নি অনিলের। ঠিক বিপরীত পরীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। পরীও কনসেপ্ট করার পর শুভ্রকে ছেড়ে যায় এক বুক কষ্ট নিয়ে। সেটা জেনেই হোক না জেনেই হোক, এই সময়টা শুভ্রের খুব দরকার ছিল পরীর, কিন্তু প্রকৃতির প্রতিশোধ সেটা হতে দেয়নি। পিতার কর্মফল সন্তানের উপর পড়েছে, সেটা অনিল ঠিকই বুঝতে পেরেছে। আরও 3 দিন পর শুভ্রকে বাসায় নিয়ে আসা হয়। শুভ্র একদম শুকিয়ে গেছে। বড় বড় চুলগুলো কেটে একদম ছোট করা হয়েছে। সাদা ফর্সা গালগুলোতে ক্লান্তির ছাপ পড়ে গেছে। চোখের নিচে ব্ল্যাক স্পট পড়েছে।
এই অবস্থায় পরি শুভ্রকে দেখলে হয়তো ও শেষ হয়ে যেত। কৌশিকদের বিদেশে যাওয়ার টিকিটটা ক্যান্সেল করে দিতে বাধ্য হয় শুভ্রের এই অবস্থা বলে। কৌশিক খুবই অনুতপ্ত। ছোটবেলায় শুভ্রকে অনেক মারত, তবুও শুভ্রের তার কৌশিক দাদাইকেই চাই। নিজের ভাইকেও কখনো এমন হবে না। শুভ্র কোনোদিন কৌশিকের মুখের উপর একটা কথাও বলেনি। হোক না অন্য ধর্মের, তবুও ভালোবাসার অস্তিত্বকে অস্বীকার করা যাবে না। এই কথাটি কৌশিকের বুকে ধাক্কা দেয় বারবার। অনিতা শুভ্রের বিছানাটা ঠিক করে ওখানে শুভ্রকে বসিয়ে দিয়ে চলে যায় কিছু খাবার আনতে। শুভ্র রুমে সবাই বসে শুভ্রকে দেখছে। এটা শুভ্রের জন্য খুবই বিব্রত লাগছে। শেষে শুভ্র বলে উঠল, কি ব্যাপার? আমি কি জন্তু জানো আর যে আমাকে এইভাবে দেখছো তোমরা? আমাকে কি কখনো তোমরা দেখনি? দাদা, আমরা তোকে দেখছি, সেটা তোকে কে বলল? আমরা তো আমাদের প্রিয় অস্তিত্বকে দেখছি, অর্পিতা বলল। এবার শুভ্র বলে উঠল, তাহলে সবাই এখানে লাইন ধরে তোদেরও তো আমাকে তাহলে দেখতে হবে, কারণ তোরা সবাই আমার প্রিয় অস্তিত্ব। শুভ্রের কথা শুনে সবাই হেসে উঠল। অনেক কথা হয়েছে, অনিতা খাবার নিয়ে এসে বলল। শুভ্রকে এখন একা থাকতে দাও। সবাই চলে গেলে অনিতা শুভ্রের কাছে এসে বসে ওকে স্যুপ খাইয়ে দেয়। আর শুভ্র চুপচাপ খেয়ে যাচ্ছে। মায়ের সব কিছু শুভ্রের খুব প্রিয়। শুভ্র, বলো মা, তোর নিজের মাকে দেখতে ইচ্ছা করে না? খুব কষ্ট নিয়ে এ কথাটি বলে ওঠে অনিতা। শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, মা, মানুষের কয়টা মা থাকে বলো তো? আমি তো জানি একটা মা থাকে। আমারও মা আমার কাছে বসিয়ে এখন আমাকে খাবার খাওয়াচ্ছে। আমার এই মাটাকেই আমি বড্ড ভালোবাসি মা। অনিতার যেন বুকে প্রাণ ফিরিয়ে এলো। ও জানে শুভ্র এমনটাই বলবে, তবুও মন মানছিল না বলে শুভ্রকে কথাটা বলেই ফেলল। কৌশিক বাইরে থেকে সব শুনছিল। এই ভাইকে ও এতটা কষ্ট দিছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল কৌশিকের। কৌশিক শুভ্রের পাশে এসে বসে পড়ল। এখন কেমন লাগছে তোর শুভ্র? শুভ্র মুচকে হাসি দিয়ে বলল, ভালো দাদা, আমাকে ক্ষমা করে দে ভাই বলে কৌশিক শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরল। দাদা, ওর পিতার মুখে শুনলাম তুই নাকি আমাকে কোলে তুলে নিয়েছিলি। আমাকে তুললি কেমনে? তো শক্তির তারিফ করতে হয় দাদা। শুভ্রের কথা শুনে অবাক হয়ে যায় কৌশিক। এই অবস্থায় এ ধরনের কথা একমাত্র শুভ্রের দ্বারাই সম্ভব। কৌশিক শুভ্রকে ছেড়ে দিয়ে বলল, ছোটবেলায় যেমন করে কোলে নিতাম তেমন করে। মাপ করেছিস আমাকে শুভ্র? শুভ্র কৌশিকের হাত কাছে এনে বলল, দাদা, তোর হাতে কিস করি। বউ নাই তো, তোকে কিস করে মনে শখ মেটাই। শুভ্রর কথা শুনে কৌশিক শব্দ করে হেসে উঠল। কৌশিক শুভ্রকে আস্ত করে ধাক্কা দিয়ে বলল, তোর পাগলামি কথাগুলো এখনও গেল না? কৌশিক, ওকে ধাক্কা দিচ্ছিস কেন? ওর লাগবে তো, অনিতা বলল। শুভ্র, তোর যদি কিছু হতো তাহলে মা আমাকেই আগে পাঠার মতো বলে দিত। শুভ্র শুধু ওর মায়ের দিকে তাকিয়ে থাকে। শুভ্র পরীকে অনেকবার কল দেয়, কিন্তু নাম্বার বন্ধ পায়। হয়তো আল্লাহ ওর ভাগ্যেতে আরও অনেক কিছু লিখে রেখেছে। আল্লাহ ভালো জানেন। শুভ্রকে আর ফোন না দিয়ে আবার বন্ধ করে দেয়। আর কোনো যোগাযোগ করেনি পরী। অনিতা শুভ্রের কাছে সব সময় থাকে, কারণ পরীর জন্য শুভ্র এখনও দুশ্চিন্তায় থাকে সব সময়। মুখের হাসিটুকু ওর মধ্যে দেখা যায় না। শীতের কুয়াশার চাদর পড়তে শুরু করে দিয়েছে চারদিকে। অনিতা রাতেও শুভ্রর কাছে থাকে। শুভ্র সোফায় থাকে আর ওর মাকে বেডে রাখে, কারণ অনিতা এক মুহূর্ত শুভ্রকে কাজ ছাড়া করতে চায় না। এর কিছুদিন পর নিদ্রা কনসিভ করে। বাসার সবাই অত্যন্ত খুশি হয়। শুভ্রও খুব খুশি হয়, কিন্তু পরীর কথা বারবার চিন্তা করে। এই সময় কি করছে না করছে এইসব নিয়ে। মা, আমি কি ছোট বাচ্চা যে তুমি আমাকে সব সময় পাহারা দাও? শুভ্র বলল। তুই আবার কবে বড় হলি শুভ্র? কি বলো, এত বড় হয়ে গেলাম তাও তুমি ছোট বলছো? আমার কাছে তুই সব সময় ছোট। মা, আমি সিরিয়াস। দেখো, বাবা একা থাকে। বাবার তো সমস্যা হবে। এই বয়সের সঙ্গী ছাড়া থাকা অনেক কষ্টের মা। তাছাড়া শীত পড়ে গেছে, কত কি দরকার পড়বে বাবার। আর তুমি আমাকে সবসময় পাহারা দিতে ব্যস্ত। তোর সমস্যা কী রে? আমি তোর কাছে থাকলে প্রবলেমটা তোর কি? আমার কোনো প্রবলেম নেই। আমার বাবার জন্য চিন্তা হয় মা। তাছাড়া বৌদির এই সময়ে তোমাকে খুব প্রয়োজন। পরীরও তো এই সময় আমাকে দরকার ছিল, কিন্তু থাকতে পারছি না। নিদ্রাকে দেখার অনেকে আছে, কিন্তু পরী কোন অবস্থায় আছে আমরা কেউ জানি না। তা লেকচার দেওয়া বন্ধ কর। কথাটা শুভ্রের কলিজাতে আঘাত করলো, কিন্তু কিছু না বলে শুধু বলল, ওকে, বাবাকেও আমাদের সাথে রেখো, সাথে অর্পিতাকেও নিয়ে আসো, পরিবার কমপ্লিট হবে তাহলে। অনিতারও খুব কষ্ট হয় এই অবস্থায় অনিলকে একা রাখতে, কিন্তু শুভ্রের কথা ভেবে কষ্টের সাথে কোনো আপোষ না করে অনিতা এখানেই আছে, যেটা শুভ্র বেশ বুঝতে পারে। শুভ্রের মায়ের কাছে থাকতে প্রচণ্ড ভালো লাগে, কিন্তু অবস্থার বিকৃতি দেখে কথাগুলো বলতে বাধ্য হয়। অনিতা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় শুভ্র এসে ঝট করে ওর মাকে কোলে নিয়ে ওর বাবার রুমের দিকে পা বাড়ালো। শুভ্র, ছাড় বলছি আমাকে, সবাই দেখে কি ভাববে বল? এই বয়সে ছেলের কোলে উঠে বসে আছে। ছাড়বো, তবে এখানে নয়, বাবার রুমে গিয়ে নিয়ে বলেই শুভ্র চলতে লাগলো। বাসার সবাই দেখে তো সে হাসি। নিদ্রা একটু জোরেই বলে উঠল, শুভ্র, তোমার মতো যদি আমার একটা সন্তান হতো তাহলে খুব খুশি হতাম। বৃদ্ধ বয়সে সন্তানের কোলে চড়তে পারতাম।
চিন্তা করো না বৌদি, দাদার এন্ট্রিতে তোমার কাছে আমার থেকে উত্তম একজন আসিতেছে বলেই শব্দ করে হেসে উঠল শুভ্র। শুভ্র কতদিন পর হাসলো, যেটা দেখে অনিতার চোখে জল চলে এলো। শুভ্র ওর বাবার রুমে গিয়ে অনিতাকে নামিয়ে দিয়ে অনিলকে বলল, বাবা, মাকে যদি আমার রুমে দেখি তাহলে আগে তোমার খবর আছে। নিজে জিনিস নিজে সামলাতে পারো না, আমার ঘাড়ে কেন চাপাও বলে রুম থেকে বের হয়ে আসলো শুভ্র। অনিল হেসে বলল, শুভ্র ছেলে হয়ে বুঝলো তোমাকে আমার কতটা প্রয়োজন, আর তুমি বউ হয়ে বুঝলা না অনিতা। অনিল, শুভ্রকে নিয়ে আমার খুব ভয় হয়। ওর আক্রোশ পরীর উপর দিন দিন বেড়েই চলছে। মনে হচ্ছে পরীর সাথে যেন ওর দেখা না হলেই ভালো হবে। এই আক্রোশটা 10 বছর আগে দেখেছিলাম, জানি না ভবিষ্যতে কি হয়। অনিল অনিতার কথা শুনে একদম চুপ হয়ে গেল, কারণ অনিতার কথা যদি ঠিক হয় তাহলে পরীর জন্য রিস্ক হয়ে দাঁড়াবে শুভ্র। কী সব হচ্ছে ভেবে অনিলের গা শিউরে ওঠে। শুভ্র রুমে এসে দরজা বন্ধ করে দিল, আর দেরি না করে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। একের পর এক পরীর ছবিগুলো দেখতে লাগলো। পরী চলে যাওয়ার আগে রাতের কথা সব ভিডিও করে রেখেছিল। শুভ্র কি জানতো এটাই ওর সাথে শেষ কথা হবে? শুভ্রের প্রচণ্ড কষ্ট হচ্ছে কথাগুলো ভেবে। অনেক ভিডিও করে রেখেছে শুভ্র পরীর অজান্তে। পরী, কেন বুঝতে পারলে না তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে যায়? আমি তোমাকে কতটা চাই। পরীর সাথে যেদিন প্রথম শারীরিক সম্পর্ক হয়েছিল সেটার ভিডিও ওটাও বের করলো শুভ্র। এবার শুভ্র চোখ দিয়ে পানি পড়তে লাগলো। পরীকে সারপ্রাইজ দিতে চাইছিল এই ভিডিওটা দেখিয়ে, কিন্তু পরীই ওকে সারপ্রাইজ দিয়ে চলে গেল। শুভ্র ভিডিওগুলো দেখছিল আর একের পর এক সিগারেট টানতে লাগলো। অনিতা থাকার জন্য কিছু করতে পারেনি কটা দিন, তাই মনে হয় আজ পাগল হয়ে যাচ্ছে। পুরো রুম সিগারেটের ধোঁয়ায় সাদা হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। শুভ্র উঠে গিয়ে বেলকনির থাইটা খুলে দিল যাতে সব ধোঁয়া বের হয়ে যায়, কারণ ওর মা যদি এসে দেখে সিগারেটের ধোঁয়ার গন্ধ তাহলে খবর আছে। তাই রুমে ঝটঝট করে সব কোনায় রুমে স্প্রে করলো। এখন সব ঠিক বলে একটা নিঃশ্বাস নিল প্রাণ ভরে। মায়ের জন্য ব্যাপক ভয় তার। পরী অন্ধকার রুমে একা একা শুয়ে আছে। রাত 10টা বেজে গেছে, তবুও নূরজাহান আসছে না। এমনও তো কখনো হয় না। কোনো বিপদ হলো না তো? এমন সময় দরজায় নক পড়ল। কে? কোনো জবাব এলো না। এবার আমি বেশ ভয় পেয়ে গেলাম। খালামা হলে তো কথা বলতো, কিন্তু এতবার বলছি কে, তাও কোনো জবাব আসছে না। খটখট শব্দ বেরিয়ে গেল আর আমার ভয় বেড়ে যেতে লাগলো। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমার আর বুঝতে বাকি রইল না এটা কে ছিল। বজ্জাত লফির এটা। কয়েকদিন আগে দোকানে ফ্ল্যাগজি দিতে গিয়েছিল শুভ্রর সাথে কথা বলার জন্য। তখন পরীকে দেখে ফেলেছিল লফির। পরে খালামাকে অনেক কিছু জিজ্ঞাসা করে পরীর ব্যাপারে, কে মেয়েটা, এতদিন দেখে নাই তো। খালামা বারবার সাবধান করে দিয়েছিল। আমার গা হাত পা কাঁপছে। এবার চাপা শব্দ ভেসে আসলো। ওই মাইয়া, দরজা খুলবি না, দরজা ভাঙ্গে ঘরে ঢুকমু বলে অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো। কি বিশ্রী ভাষাগুলো ছিল। এবার দরজায় লাথি পড়ে কয়েকটা। আল্লাহ, আমাকে রক্ষা করো, এই অবস্থা থেকে বলেই কান্না চলে আসলো। ওই মাইয়া, আমি জানি না ভাবছস পরপুরুষের সাথে ফষ্টি করে প্যাট বাঁধাইছস, তাহলে আমার কাছে থাকতে তোর এত শরম কেন বলেই আবার লাথি দিল দরজাতে। আমি কথাগুলো শুনে কেঁদে উঠলাম। কী সব বলছে লোকটা। আমি আজ শেষ। কে কার সাথে ফষ্টি করছে এমন একটা শব্দে লফির পেছন দিকে তাকায়। বাইরে 3টা পুরুষ দাঁড়িয়ে আছে। ওদের দেখে এবার লফির বেশ ভয় পেয়ে যায়। লফির দৌড় দিতে 2টা ছেলে ধরে চর থাপ্পড় দিতে শুরু করলো। বাইরে ধাপধুপ শব্দে আর লফিরের আর্তনাদে আমি একটু দরজা খুলে দেখলাম লফিরকে 3 ছেলে ধরে মারছে আর বলছে, মেয়ে দেখলে লুচ্চামি করা। আমি একটু সাহস পেয়ে রুম থেকে একটা বড় লাঠি বের করে বাইরে বের হয়ে সটাস কয়েকটা বাড়ি মারলাম লফিরকে। ব্যাটা বুইরা খাটাস, বজ্জাত কোথাকার, আমাকে বিশ্রী ভাষায় গালাগালি করা বলে আরে কয়েকটা লাঠির বাড়ি পড়ল লফিরের পিঠে। বুইরা সাহস কত আমাকে অকথ্য ভাষায় কথা বলে। হারামি বুইরা, আমি প্রেগনেন্ট তাই ভয়ে চুপ করেছিলাম, না হলে তোর মতো কত খারাপ ব্যাটাকে শায়েস্তা করেছি এই জীবনে বলে কয়েকটা লাথি মারলাম। পরীর কাণ্ড দেখে 3টা ছেলে অবাক হয়ে যায়। এটা কি মেয়েরে, এত রাতে রুম থেকে বের হয়ে মারছে, এই অবস্থায়ও তার তেজ দেখ। ওই ব্যাটা, তোর ঘরে বউ বাচ্চা নেই? মেয়ে মানুষ দেখেই লুচুগিরি করতে মন চায় বলে আবার লফিরের পিঠে লাঠির বাড়ি পড়ল। আজ তো তুই শেষ, তোকে মেরেই ফেলবো আজ, আমার দরজা লাথি মারা বলে তেরে যেতেই একটা ছেলে এসে হাত ধরে টেনে আনলো পরীকে। এই ছাড়ুন বলছি আমায়, আপনিও তো কম লুচু নন, হাত ধরেন কি লাই। ছেলেটা কোনো কথা না বলে পরীর মুখ বাঁধে জলদি করে, আর একটা ছেলে এসে হাত পা দুটাই বেঁধে ফেলে পরীর। আমি ভয়ে চুপসে যাই। এরা মেয়ে ধরা না তো?
বলেই ছটফটাতে লাগলাম। ছেলেটি এবার শক্ত করে আমাকে ধরে বলল, আপনার যা অবস্থা না, নড়াচড়া করলে আপনারই ভালো বলে আমাকে কোলে তুলে নিল। পরিরে আজ তুই শেষ। ছেলে ধরার কবলে পড়ে গেছিস। কেন রুম থেকে বের হইতে গিয়েছিলি? বেটা লফিরকে মারতে। এখন ঠেলা সামলা। আল্লাহ গো মাফ করে দাও, জীবনে এভাবে রুম থেকে বের হব না। এবারের মতো ছাড়ার ব্যবস্থা করে দাও, মুখ বাঁধা কথাও বলতে পারছি না। ছেলেটা দুইটা ছেলেকে নির্দেশ দিল, লফিরকে বেঁধে রাস্তার সামনে রেখে দাও, আর গলায় প্লে কার্ড দিয়ে লিখে দাও আমি লুচ্চামি কইরা ধরা খাইছি। আর রিপন, তুমি রুমে চাবি দাও। আমরা মেয়ে চুরি করি, কিন্তু কারো বাসা চুরি করি না। কাজ ছেড়ে তোমরা দুজনেই চলে যাও। ভাই, মেয়েটাকে নিয়ে যেতে পারবেন তো? জীবনে কত আমার ডাব চুরি করলাম, ধরা খাইনি। ভাই, এটা ডাব না, একটা বিছাতো মেয়ে, যার তেজ দেখি ভয় লাগে। সেটা দেখা যাবে পরে। আমি যাচ্ছি বলেই পরীকে নিয়ে রাস্তায় নেমে গেল ছেলেটি। চারদিকে যা কুয়াশা, দুহাত দূর অবধি দেখা যাচ্ছে না। তার ভিতর আবার রাত হয়ে গেছে অনেক। আল্লাহ গো, এই রাতে গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছি, কেউ বেরও হবে না। কি করব আমি? এই, আপনি ছটপটাচ্ছেন কেন? আমার সমস্যা হচ্ছে। আমাকে এই শুক্রিয়া জানান, ঠিক মতো না আসলে আপনার কি হাল হতো সেটা ভাবতেই আমি ভয় পেয়ে যাচ্ছি। মেয়েদের এত জেদ ভালো না। আর আপনার এত সাহস কী করে হয়? রাতে লাঠি নিয়ে বের হয়েছেন, তাও একটা পুরুষ মানুষকে মারতে। আপনার কি মনে ভয় নেই? ছেলেটির কথা শুনে পরি আরও ছটফটাতে লাগলো। এই, নড়তে নিষেধ করলাম না? একদম এখান থেকে নিচে ফেলে দেব কিন্তু। তখন কি হাল হবে আপনার বুঝতে পারছেন? এমনি যে ভারী আপনি, নিয়ে যেতে দম বের হয়ে যাচ্ছে, আর উনি নড়েই যাচ্ছেন। আমাকে রাগাবেন না কিন্তু, তাহলে অবস্থা খারাপ করে ছাড়বো বলি। একটা হাইসের সামনে দাঁড়ালো ছেলেটি। দেন গাড়িতে তুলে ড্রাইভারকে যেতে বলল। প্রায় 30 মিনিট পর একটা বাসে এসে পরীকে নামিয়ে সোফার উপর রেখে মেন দরজা চাবি দিয়ে পরীর কাছে আসলো। এবার ওর হাত পায়ে বাঁধন খুলে দিতে পরী জোরে একটা ধাক্কা দিল ছেলেটাকে। নিশু ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে গেল। আমি জলদি মুখের বাঁধন খুলে আশেপাশে কিছু জিনিস খুঁজতে লাগলাম, যাতে নিজেকে রক্ষা করতে পারি। না, তেমন কিছু পেলাম না। অবশেষে দরজার কাছে দৌড়ে গিয়ে দেখলাম দরজা চাবি দেওয়া। নিশি ওভাবে বসে পরীর কাণ্ডগুলো দেখছিল। যতটা সহজ মনে হচ্ছিল, একদম সহজ না মেয়েটা। বাবা মা কোন দিন গায়ে হাত তোলেনি, আর এই মেয়েটা গায়ে ধাক্কা মারল। মা খুব অসুস্থ বলে নূরজাহান আর বাবা সেখানে আছে। নূরজাহান অনুরোধ করেছিল যাতে মেয়েটাকে দেখে আসে, তাই নিশু গিয়েছিল। কিন্তু যা অবস্থা ওখানে, পরীকে একা রাখা রিস্ক, তাই তুলে আনছে এভাবে। তার ফল এখন ভোগ তো করতেই হবে। নিশু উঠতেই তেড়ে এলো পরি, কারণ কাছে চাবি পড়েছিল। চাবিটা নিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলতে নিশু পিছন দিক থেকে ধরে ফেলে পরীকে। এই মেয়ে, চোর, ছাড় বলছি আমাকে, ছাড়, পরি বলল। কিন্তু নিশু শক্ত করে ধরে আবার তালা দিয়ে চাবি পকেটে রেখে দিল। এই, আমি মেয়ে চোর, তোমাকে কে বলল? বেটা, নিশ্চয়ই তুই পাচারকারী দলের সদস্য, তা না হলে আমাকে ধরে আনিস? এখন তোমার যে অবস্থা, কোনো পাচারকারী কেন, কেউ নিবে না। নিশু এবার পরীকে ছেড়ে দিয়ে বলো, চুপচাপ থাকো, তাছাড়া আমি যদি একবার খেপে যাই তাহলে কিন্তু তোমার খবর আছে বলে চলে যাচ্ছিল। ছেলেটার কথা শুনে প্রচণ্ড রাগ হলো আমার। টেবিলে একটা গ্লাস ছিল, সেটা গায়ের শক্তি দিয়ে ছুঁড়ে মারলাম। গ্লাসটা একদম নিশুর পিঠ গিয়ে লেগে ফ্লোরে পড়ে যায় আর ভেঙে যায়। নিশু প্রচণ্ড রেগে যায়। একে কিছু বলতে চাচ্ছি না, আর এ এতই বেড়ে যাচ্ছে। ঠাস ঠাস করে গালে দুটো চড় পড়লে এমনি ঠিক হয়ে যাবে। এই রকম মেয়েদের কেমনি সোজা করতে হয় তা নিশুর খুব ভালো করে জানা আছে বলে পিছনে ফিরল নিশু। ছেলেটার এই চেহারা দেখে ভয় পেয়ে গেলাম আমি। এক দৌড়ে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। উফ, বাঁচি বাবা, আর একটু হলে আমার খবর ছিল। আল্লাহ, তোমাকে লাখ লাখ শুকরিয়া। এবার নিশু চিল্লায় বলল, এই ভিতর ডিম, ভয় পেয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলে কেন? আমাকে আঘাত করা? এই নিশুকে আঘাত করছো? তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে। পিচ্চি মেয়ে কোথাকার, সাহস থাকলে বের হও, একবার একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। কি, আমাকে থাপ্পড় মারবি? ওই লুচু বেটা কোথাকার, তোর সাহস থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখা। তোর হাত ভেঙে যদি না ঝুলিয়ে দিছি তাহলে আমার নামও পড়ি না। যাই হোক, রুমে তো আর আসতে পারবে না, তাই চিল্লাই কথাগুলো বললাম। এ বেয়াদব মেয়ে, কি ভাষাশ্রী, এক থাপ্পড়ে সব সোজা করে দেব। দরজা খুলে দেখাও তোমার কি হাল করি বলেই দরজায় দুটা লাথি দিল নিশু। বেটা বজ্জাত, জলহস্তি কোথাকার, দরজা ভেঙে দেখা, তারপর বুঝবো তোর কতটা শক্তি। তারপর পরীর গালে চর দিতে আসিস। বেটা কুলাঙ্গার কোথাকার। নিশির ধৈর্যের ভাত ভেঙে গেল এবার। ওই, আমি কুলাঙ্গার? তুমি এবং তোমার 14 গোষ্ঠী কুলাঙ্গার, অ্যানাকোন্ডা, বান্দরনি, জঙ্গলি একটা মেয়ে। খালি দরজা একবার খুলে দেখাও কি হাল করি তোমার, একদম খুন করে ফেলবো। তারপর যা হয় হোক বলেই দরজায় কয়েকটা আবার লাথি মারে নিশু। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে নিশুর। এখন পরীকে পেলে অঘটন ঘটাতে 1 মিনিট সময় লাগবে না। আমি দরজায় কয়েকটা লাথি মেরে বললাম, আমি মেয়ে হতে পারি কিন্তু দুর্বল না।
আমাকে একটা ছুরি ধার দে, তোকে মেরে আবার ছুরিটা তোকেই ফেরত দেবো। আমার ছুরির দরকার নেই, এমনি তোমাকে খুন করতে পারবো, একবার শুধু বের হও। বেটা, তোকেও আমি খুন করবো, আয় শুধু একবার। তোরে খুন করে প্রয়োজন হলে এরশাদ শিকদারের মতো ফাঁসিতে ঝুলবো, তাও তোরে ছাড়ছি না বলে রুমে যত জিনিস ছিল এক একটা করে ভাঙতে লাগলাম। একটা গিটার ছিল, সেটা ফ্লোরে বাড়ি দিয়ে ভেঙে চিল্লায় বলে উঠলাম, কেবল তো তোর গিটার ভাঙলাম, তারপর দেখ আর কি ভাঙি বলি ড্রেসিং টেবিলের দিকে পা বাড়ালাম। আমার সাথে লাগা রুমের একটা জিনিসও রাখবো না, দাঁড়া না, একটু সবুর কর বাছা, কি করি আমি। সকালে চেয়ে চেয়ে দেখবি শুধু।